কেমন আছে ও? বল কেমন আছে? কথাগুলো জিজ্ঞেস করতে গিয়ে শামিনের গলা কেঁপে ওঠে। রাহাত হাউমাউ করে কেঁদে ওঠে। গলা থেকে কথা বের হচ্ছে না তার। স্বামীর মাথায় হাত দিয়ে বেঞ্চিতে বসে পড়ে। তার সমস্ত শরীর কাঁপছে। জামিল শুধুমাত্র তার ডান হাত ছিল না। জামিলের জন্যে স্বামীনের অন্য রকম মায়া। প্রচণ্ড স্নেহ করে সে এতিম ছেলেটাকে। ভালো আছে ভাইয়া। জামিল খুশি আপনার জন্য জান দিতে পেরে। চিন্তা করবেন না। নারী কণ্ঠ শুনতে পেয়ে স্বামীর মাথা তুলে তাকায়। তার সামনে জামিলের গর্ভবতী স্ত্রী হেনা দাঁড়িয়ে। সবুজ এসে বলে। হেনা ভাবি, আপনি বসুন। কেন আসলেন এখানে? হেনা ধীরে ধীরে বেঞ্চিতে স্বামীনের পাশে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই অসুস্থ। স্বামীন কাঁপা কাঁপা গলায় বলে। তুমি ঠিক হবে না, কিচ্ছু হবে না ওর। আমি হতে দেব না। আমি ঠিক আছি ভাইয়া। চামচাদের বৌদির ঠিক থাকতে হয়। এসব পরিস্থিতি অহরহই আসে এদের জীবনে। স্বামীন হেনার মুখের দিকে তাকিয়ে আছে। হেনা বলে। শামিন ভাইয়ের জন্য জান দিয়ে দেব। কথাটাও সবসময় বলতো ভাইয়া। আজ সত্যি হতে চলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে। আপনাদের আর কি ভাইয়া, একজন চামচা গেলে 10 জন চামচা প্রস্তুত আপনাদের সেবার জন্য। ভাবি, শামিন ভাইয়ের সাথে এভাবে কেন কথা বলছেন? শামিন ভাইয়ের কি দোষ? আরাফের দিকে তাকিয়ে হেনা ম্লান হেসে বলে। আমি তো তাকে দোষ দেইনি, কাউকেই দোষ দিইনি আমি। শুধু কষ্ট হচ্ছে আমার সন্তান জন্মের আগেই এতিম হয়ে গেল। ঝরঝর করে কেঁদে দেয় হেনা। তার কান্না থামছেই না। কিছুক্ষণ শব্দ করে কেঁদে বলে। কতবার করে বললাম ছেড়ে দিন আমার স্বামীকে, ছেড়ে দিন। আমাকে ওই অবস্থায় দেখেও একটু মায়া হলো না আতাউর আলমের লোকদের। ধাক্কা মেরেই মাটিতে ফেলে দিয়ে কূপ বসায় ওর গায়ে। স্বামীন হেনার দিকে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দলের ছেলেগুলো সব মুখ চাওয়াচাই করতে থাকে। স্বামীন তেজি কণ্ঠে বলে ওঠে। আতাউর আলমের লোক করেছে এসব? হেনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। অস্ফুট স্বরে বলে। 4 জন ছিল। বলেছে আগে তোকে শেষ করব, তারপর তোর শামিন ভাইকে। এই শহরের মেয়র হবে আমাদের আতাউর সাহেব, অন্য কেউ না। ফুয়াদ ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছে ওদের মাঝে। সবুজ ক্ষেপে গিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে বলে। ভাই চলেন, থানায় চলেন। স্বামীন কঠিন গলায় বলে। না। যাবেন না? তাহলে চলেন, ওর লটকে দিয়ে আসি। স্বামীন তেজি কণ্ঠে বলে। না। হেনা কান্না থামিয়ে বলে। আমায় একটা কথা দিবেন ভাইয়া, ও যদি কখনো সুস্থ হয়ে ওঠে আপনি প্লিজ ওকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। ও কখনো আপনাকে ছাড়তে চাইবে না ভাইয়া। আপনি ওকে প্লিজ নিজে থেকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেবেন। স্বামীন হেনার কথার জবাব না দিয়ে রাহাতকে বলে। রাহাত, জি ভাই। চল আমার সাথে। ফুয়াদ বলে। কোথায় কোথায় যাবি তুই? স্বামীন ফুয়াদের দিকে তাকায়। স্বামীনের দৃষ্টি দেখে ফুয়াদ ভয় পেয়ে যায়। চোখ দুটো রাগে ক্ষোভে লাল হয়ে গিয়েছে। তেজি কণ্ঠে বলে ওঠে। জামিল আমার শরীরের একটা অঙ্গ ফুয়াদ, আমার ছোট ভাইয়ের মতো। ও না থাকলে আমি অনেকটাই অচল, এটা সবাই জানে। তাই ওকে রাস্তা থেকে সরিয়ে আমাকে নাড়িয়ে দিয়ে ইলেকশনে জিততে চেয়েছিল আতাউর। জামিলকে সরিয়ে দেয়া মানে আমার এক পা পঙ্গু করে দেয়া। ওই আতাউর এটাই চেয়েছে ফুয়াদ। আমি ওকে বুঝাবো পঙ্গু কিভাবে করতে হয়। ওর 2 পা আমি পঙ্গু করে দেব। তুই কি পাগল হয়ে গেলি? মাথা ঠান্ডা কর। আইন আছে দেশে, যদি অপরাধ করে থাকে আইন ওকে শাস্তি দেবে। স্বামীন ফুয়াদের কথায় প্রক্ষেপ না করে হেনার দিকে একবার তাকায়। দৃঢ়ভাবে বলে ওঠে। তোমার স্বামীর জ্ঞান ফিরার আগে আমি আমার শোধ তুলব। তারপর আরাফের দিকে তাকিয়ে বলে। এর আগে বাড়িতে নিয়ে যা। ঋতু আর ইশিতাকে বলবি স্বামীন ভাই ওর চূড়ান্ত যত্ন নিতে বলেছে। হেনা কিছু বুঝতে পারছে না স্বামীনের কথা। আরাফ বলে। ভাবি, ওঠেন। আরে ওঠেন তো। আমার ভাবিকে কেন কষ্ট দিচ্ছেন? চলেন, জামিন ভাই কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবে। সবাই এক প্রকার জোর করে হেনাকে পাঠিয়ে দেয় আরাফের সাথে। স্বামীন উঠে দাঁড়ায়। সবুজের দিকে তাকিয়ে বলে। তুই জামিলের কাছে থাকবি। সবুজ মাথা নাড়ায়। রাহাত বলে। কি করবো ভাই এখন? আতাউরের গোষ্ঠী উদ্ধার।
ফুয়াদ বলে। তুই কি করতে চাইছিস? স্বামী ইয়াসার রাহাতের দিকে তাকিয়ে বলে। আতাউরের মেয়ে সানশাইন কোচিং সেন্টারে পড়ায় না? রাহাত মাথা নাড়ায়। ইয়াসার বলে। এখন রাত 8:30 বাজে, 9টায় কোচিং থেকে বের হয় ওই মেয়েটা। 9:30 নাগাদ ওই মেয়েকে আমাদের পার্টি অফিসে নিয়ে আসবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে স্বামীনের দিকে। ফুয়াদ চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। পাগল হয়েছিস তুই? আগুন নিয়ে খেলতে চাইছিস? স্বামীর ফুয়াদের কথার উত্তর না দিয়ে রাহাত এবং দলের আরও দুজন ছেলেকে বলে। কাজটা কিভাবে করবি তোরা ভাব, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আতাউরের মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। রাহাত কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে তার নেতার কথায়, কিন্তু কাজটা তাকে করতেই হবে। ফুয়াদ রেগে গিয়ে শামিনকে বলে। তোকে থেমে যেতে বলছি আমি সামিন। শামিন থামবে না ফুয়াদ। সেদিন চর মারার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন ওই মেয়ে তার উত্তত্ত দেখিয়ে এসেছে। মেয়ে মানুষ বলে নজর আন্দাজ করে গিয়েছে, বেশি কিছু বলিনি। 2-1 বার ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র, কিন্তু আজ যেটা হলো তার জন্য আতাউরকে অনেক বড় খেসারত দিতে হবে। মেয়র হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দেবো আমি, ওর থেকে অনেক বড় দাম নিয়ে ছাড়বো। তুই যদি আমার সাথে থাকতে না চাস তাহলে বাড়ি চলে যা, নয়তো আমার সাথে পার্টি অফিসে চল। ওয়ালাইকুম আসসালাম। সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে কাল, ঠিক আছে? আলো হেসে তার 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় জানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:50। 10 মিনিট আগেই ছুটি দিয়ে দিয়েছে আজ। কোচিংয়ের হেড ম্যাম মিনতি দেবী এসে বলে। ছুটি দিয়ে দিয়েছো? বেশ, নিচতলায় এসো, তবে আমার সাথে চা খেয়ে যাও। আলো হেসে বলে। না ম্যাম, আমি আসছি। আমার সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে বাড়িতে গিয়ে। মিনতি দেবীকে বিদায় জানিয়ে ব্যাগ থেকে ফোন বের করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামে আলো। ইসমাম 14 বার ফোন দিয়েছে। আলো আন মনে হাসে। এই ছেলেটা এত অদ্ভুত কেন? কল ব্যাক করে কানে ধরতেই ইসমাম রিসিভ করে বলে। কি করছিলে? আলো হেসে বলে। তুমি তো জানো আমি কি করছিলাম ইসমাম। এতবার ফোন দাও কেন? 2 বার দিয়ে বসে থাকতে পারো না? ইসমাম হেসে বলে। খুব অস্থির হয়ে যাই আমি। আসলে দূরে থাকি তো, তাই মনে হয় এই বুঝি আমাকে ঠকিয়ে কোনো বিসিএস ক্যাডারকে বিয়ে করে নিল। ঢং দেখলে আর বাঁচি না। ইসমাম হেসে ফেলে, বলে। ঠিক আছে, আর ঢং করলাম না, তুমি বাড়ি যাও, সাবধানে যেও। ইসমাম শোনো। ইসমাম ফোনটা কেটে দিতে যাচ্ছিল, আলোর কথাই থেমে যায়। হ্যাঁ বলো আদ্রিতা। লাভ ইউ। ইসমামের ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। মৃদু স্বরে বলে। লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে আলো এদিকে ওদিকে তাকায়। ব্যস্ত রাস্তাটাও আজ কেমন শুনশান হয়ে আছে। 2 দিন ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গা না ভিজলেও বেশ অস্বস্তিকর। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রিকশার জন্যে। রাস্তা দিয়ে 2-1 জন লোক যাওয়া আসা করছে। আলো কিছু না ভেবেই হাঁটা শুরু করে। হঠাৎ করে তার সামনে একটা বাইক এসে থামে। আলো দাঁড়িয়ে পড়ে। হেলমেট সরিয়ে বাইক থেকে নেমে পড়ে রাহাত এবং রনি। আলো চমকে ওঠে, খানিকটা ঘাবড়ে গিয়ে বলে। আপনারা? আমরা। স্বাভাবিক কণ্ঠে রাহাত বলে। আলো রেগে গিয়ে বলে। কি চাই? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আমাদের কিছু চাই না ভাই, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। ভাই মানে কোন ভাই? ভাই তো একটাই, শামিন ইয়াসার ভাই। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো গর্জে ওঠে। ফাজলামি হচ্ছে, সরে দাঁড়ান পথ থেকে, নয়তো এক্ষুনি 999-এ ফোন করে দেব আমি। রাহাত একটা তাচ্ছিল্যের হাসি হাসে। ইতিমধ্যেই স্বামী নিয়াসারের গাড়ি এসে থামে। গাড়ি থেকে স্বামী নিয়াসার নেমে আলোর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আলো স্বামীনকে দেখেই ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে। অসভ্য লোক, কি চাই আপনার? স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রনিকে চোখ দিয়ে ইশারা করে। রনি আলোকে বলে। চোখ বন্ধ করেন তো আপা। আলো চেঁচিয়ে বলে। আরাপ মুখে কারান্ত শব্দ করে পকেট থেকে একটা ছোট বোতল বের করে। আলো কিছু বুঝে ওঠার আগেই স্প্রে করে দেয় আলোর মুখে। অচেতন হয়ে আলো লুটিয়ে পড়ে যেতে নেয় মাটিতে। রাহাত ধরে ফেলে। সাবধানে ধর ওকে।
মেয়ে মানুষ। গম্ভীর কণ্ঠে বলে ওঠে ইয়াসার। রাহাত মাথা নেড়ে আলোকে ধরে ধরে শামিনের গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটটাতে বসিয়ে দেয়। অচেতন আলো কাত হয়ে পড়ে থাকে। আরাব বলে, ভাই এই মাত্রই কি আমরা কিডন্যাপ করলাম? শামিন কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। রাহাত রনির কাছে বাইকের চাবি দিয়ে নিজেও গিয়ে শামিনের গাড়িতে ওঠে। শামিন আলোর মুখের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট করে। রাহাত বলে, ভাই আপনি না বলছেন ওকে নিয়ে আপনার পার্টি অফিসে যেতে, আপনি নিজেই চলে এলেন যে? সিদ্ধান্ত পাল্টেছি। রাহাত অবাক হয়। বাড়িতে গিয়ে কি হবে ভাই? তাছাড়া ওকে নিয়ে কি করবেন আপনি? না মানে আপনার খারাপ কোনো উদ্দেশ্য নেই তা আমি জানি, কিন্তু একটা মেয়েকে এভাবে কিডন্যাপ করে, ভাই এটা তো ঘোর অপরাধ। ধরা পড়লে জামিন নেই। শামিন কোনো কথা বলছে না, এক মনে ড্রাইভ করতে থাকে। সে নিজেও জানে সে আগুন নিয়ে খেলছে, কিন্তু খেলাটা তাকে শেষ করতেই হবে। ড্রাইভিং করতে করতে একবার সে আলোর মুখের দিকে তাকায়। কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। অচেতন অবস্থায় একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, অথচ মেয়েটা কি প্রচণ্ড তেজি, যেই তেজ ইয়াসারের অপছন্দ। ইয়াসার হজম করতে পারে না। রাহাত পেছন থেকে বলে, ইচ্ছে করছে দুই গালে দুইটা চর বসাই ভাই। ওর বাপ যে এত বড় একটা শয়তান কখনো বুঝতে পারেনি। আরাব বলে, ওকে আটকে রেখে আতাউরের কাছে টাকা চাইবেন ভাই, কিন্তু আপনার তো টাকার অভাব নেই। আরে ধুর, ওকে ভাই, ভয় দেখাবে ঠিক হবে, একবারে ঠিক হবে, ওর বাপ উচিত শিক্ষা পাবে। রাহাত শামিনকে বলে, কিন্তু ভাই ওকে ছেড়ে দিতেই তো পুলিশের কাছে বলে দেবে সব, আর ওর বাবা তো বসে থাকবে না। কিচ্ছু করতে পারবে না। গম্ভীর এবং তেজি কণ্ঠে বলে ওঠে শামিন। রাহাত এবং আরাব কিছু না বুঝে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। আলোর মুখের দিকে একবার তাকিয়ে শামিন রাহাতকে বলে, ওর ফোনটা বের কর ব্যাগ থেকে, আতাউরকে মেসেজ দিয়ে দে 2 ঘন্টা অন্তত নিশ্চিন্তে থাকুক, মেয়ের জন্য দুশ্চিন্তা না করুক। আর 2 ঘন্টা পরে তখন কি হবে? শামিনী আসার পৈশাচিক হাসি হাসে, তারপর ড্রাইভিংয়ে মন দেয়। পানির গ্লাস হাতে স্বামীর পিছনে এসে দাঁড়ায় রেহেনা। আতায়ুর আলম স্টাডি রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। রেহেনার পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। রেহেনা বলে, শুনছ, মেয়েটা তো এখনো এলো না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তার কিছু নেই, মেসেজে বলেছে ফিরতে রাত হবে, একটু ব্যস্ত সে। তুমি আবার অযথা ফোন দিয়ে বিরক্ত করো না, রেগে যাবে। তুমি সবসময় মেয়েটাকে এভাবে লাই দাও, একটা বিপদ ঘটে গেলে তখন বুঝবে এই পৃথিবীর মেয়েদের জন্য কতটা খারাপ, তা জানো না? জানি, তবে আমার মেয়ে তো সাধারণ কোনো মেয়ে নয়, ওকে আমি সাধারণ অন্য সব মেয়েদের মতো বড় করে নিই। কি কাজ জিজ্ঞেস করো মেসেজ দিয়ে, আর তেমন হলে আয়াত আজানকে পাঠিয়ে দাও, ওরা গিয়ে নিয়ে আসবে আলোকে। তুমি যাও তো, একটু পরে আমি গিয়ে নিয়ে আসবো ওকে, যাও তুমি। রেহেনা বেগম ঘরে থেকে চিন্তিত মুখ নিয়ে বের হয়। তার শরীরটা একটু একটু কাঁপছে, বুকটা কেমন খা খা করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। বাড়ির নাম শান্তিনীর, আগে ছিল মির্জা ম্যানশন। শামিনের মা হোসনে আরা শান্তির মৃত্যুর পরে শামিন এই নাম রেখেছে। শামিনের গাড়ির শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার পোনা এসে গেট খুলে দেয়। পোর্চের কাছে এসে গাড়ি থামিয়ে শামিন নেমে পড়ে গাড়ি থেকে। পোনার দিকে তাকিয়ে বলে, পোনা চাচা, ঈশিতা আর ঋতুকে ডেকে আনো। পোনা মাথা নাড়িয়ে এক ছুটে দৌড়ে যায় ভেতরে। রাহাত এবং আরাব নেমে দাঁড়ায়। তারা উৎসুক করে তাকিয়ে আছে শামিন ইয়াসারের দিকে। ঠিক কী ঘটতে চলেছে তাদের ভাই, তারা সেটাই বুঝতে পারছে না। ঈশিতা আর ঋতু বাইরে চলে এসেছে। ঈশিতা কিছুক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছিল, সে চোখ ডলতে থাকে। ঋতু বলে, ভাইয়া কিছু হয়েছে? শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দরজা খুলে ওকে ভিতরে নিয়ে যাও। কাকে? ঈশিতা অবাক হয়ে জানতে চায়। ভেতরে যে আছে তাকে। ঈশিতা আর ঋতু হতভম্ব হয়ে গাড়ির দরজা খুলে চমকে ওঠে। ঈশিতা এক প্রকার চেঁচিয়ে ওঠে, মাই গড, এসব হচ্ছে কি ভাইয়া? এই মেয়েটা তো সেই মেয়েটা তোমাকে চর মেরেছিল, আতাউর আলমের মেয়ে।
শামিন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ঈশিতা বলে, এখানে কেন? আর এভাবে ঘুমাচ্ছে কেন? ভাইয়া প্লিজ পরিষ্কার করে বলো তো। ইলহাম এবং বাড়ির দুজন মহিলা সার্ভেন্ট এসে দাঁড়িয়েছে পোর্চের নিচে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শামিন ধমকের সুরে বলে ওঠে, ও ঘুমাচ্ছে না, অবচেতন হয়ে আছে। এত কথার জবাব দিতে পারবো না। একে গেস্ট রুমে নিয়ে যা, নিচের তলার। মুখে পানির ছিট মার, হুঁশ ফিরে আসবে। ঋতু ভাসুরের ধমকে ভয় পেয়ে ঈশিতাকে বলে, আপু আগে ওনাকে ধরো, নিয়ে যাই ঘরে। তারপর মহিলা সার্ভেন্টদের দিকে ফিরে বলে, তোমরাও আসো খালা। সবাই ধরাধরি করে আলোকে ঘরে নিয়ে যায়। ইলহাম হতভম্ব হয়ে বলে, হচ্ছেটা কি ভাইয়া আসলে? কিছুই হচ্ছে না, তবে হতে চলেছে। ইলহাম কিছু বুঝতে পারছে না ভাইয়ের কথায়। শামিন আরাফের দিকে তাকিয়ে বলে, রনিকে ফোন দে, ওদিকের কি অবস্থা জেনে নে। কলিং বেলের আওয়াজ পেয়ে রেহেনা ছুটে এসে দরজা খোলে। দরজা খুলেই সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে 6 থেকে 7 জন অচেনা ছেলে আতায়ুর আলম বসার ঘরের দিকে আস্তে আস্তে বলতে থাকে, কি আলো এসে গিয়েছে? তুমি শুধু শুধু টেনশন। কথা থামিয়ে দিয়ে আতায়ুর আলম রনির দিকে তাকায়। রনি একটা মুচকি হাসি দিয়ে দলবল নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আতায়ুর আলম চেঁচিয়ে বলে, তোদের সাহস তো কম না? সাহসের তো কিছুই দেখেননি চাচা। আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আমাদের শিরায় শিরায় রক্ত, গরম রক্ত। কথাটি বলেই রনি বাকি ছেলেদের বলে, ওই নিংটি ইঁদুর দুটোকে ধরে আন আগে। আজান আর আয়াত চেঁচামেচির আওয়াজ পেয়ে বসার ঘরের দিকেই আসছিল। দলের দুজন গিয়ে ওদের দুজনকে ধরে ফেলে। আতায়ুর আলম ঘাবড়ে গিয়ে বলে, ছাড় আমার ছেলেদের। রনি হেসে বলে, ছেলেদের একটু ধরেছি বলে বিচি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই না চাচা? তাহলে শুনুন চাচা, আপনার মেয়েকে কিছুক্ষণ আগে ইয়াসার ভাই তুলে নিয়ে গিয়েছে তার বাড়িতে। রেহেনা আর্তনাদ করে উঠে অচেতন হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আতায়ুর আলম রনির মুখের দিকে তাকিয়ে আছে। আজান আয়াত চেঁচিয়ে উঠে বলে, বাবা আমাদের আপু। মুখে পানির ছাপটা পড়তেই আলো কপাল কোচকে ফেলে খানিকটা। বাড়ির কাছের খালা সীতারা ঋতুর দিকে তাকিয়ে বলে, জ্ঞান ফিরতেছে মেজু বাবির। ঋতু অসহায়ের মতো আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তার ভীষণ মায়া হচ্ছে অচেনা এই মেয়েটার জন্য। কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে সে পুরো ব্যাপারটাই। তার ভাসুরকে সে যতটুকু চেনে তাতে সে জানে স্বামী নিয়াসের নারীর দোষ নেই। তাহলে এই মেয়েটিকে কেন এনেছে তুলে? তবে কি ঋতুর ধারণা ভুল? এই বাড়ির সব ছেলেরাই কি এক? আলো ধীরে ধীরে চোখ খুলে তাকায়। ঘোলাটে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শূন্যে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরিস্থিতি অনুধাবন করে সে লাফিয়ে উঠে বসে। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। তার সামনে কতগুলো অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আলো সবার মুখের দিকে একবার তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি কোথায়? আমার বাড়িতে। দরজার পর্দা ঠেলে ইয়াসার মির্জা ভেতরে ঢোকে। আলো ঘৃণ্য কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাকায়। কিছুক্ষণ আগের সবকিছু তার মনে পড়তেই এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার গায়ে কোনো জোর সে পায় না। সামনে পা বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ঈশিতা গিয়ে ফোন ধরে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, জানোয়ার, তোর মতলব কি? আমাকে যেতে দে, কুত্তার বাচ্চা। শামিন হেসে ফেলে। আলোর চিৎকার তার কাছে কিছুটা বাঁশির আওয়াজের মতো লাগছে শুনতে। ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, তোদের বাইরে যেতে বলেছি 3 সেকেন্ডের মধ্যে। শামিন কঠিন গলায় বলে। আলো ঈশিতার হাত ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপনারা প্লিজ যাবেন না, ওই লোকটা প্রচন্ড খারাপ, প্লিজ যাবেন না আপনারা। ঈশিতা নিরুপায় আলোর থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঋতুর সাথে ঘর থেকে বেরিয়ে যায়। আলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে আলোর মুখোমুখি বসে। তাচ্ছিল্যের সাথে বলে, আমার বাবা সৎ, আমার বাবা মহৎ, এমনটাই বলো না তুমি? তোমার এই অবস্থার জন্য 50% তোমার ওই সুপার হিরো দায়ী, আর বাকি 50% তুমি নিজে।
আলো কান্না থামিয়ে বলে, চাস কি তুই? সেদিন শামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। তখনই ফুয়াদ এবং রাহাত এসে ঘরে ঢোকে। তাদের পিছু পিছু ঢোকে ইলহাম এবং আরাফ। কাজী এসে গিয়েছে? ফুয়াদ একবার আলোর দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আলো হতভম্ব হয়ে শামিনের দিকে তাকায়। রাহাত আরাফ অবাক হয়ে মুখ চাওয়াচাই করছে। ইলহাম বলে, ভাইয়া কাজী এসেছে কেন? কাজী কি করবে? বিয়ে পড়াবে। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। বিয়ে পড়াবে মানে? কার বিয়ে? ইলহাম হতভম্ব হয়ে বলে। আলোর দিকে নিজের তর্জনী আঙ্গুল তুলে তেজি কণ্ঠে স্বামী নিয়াসার মির্জা বলে। ওর আর আমার। ফুয়াদ বাদে সবাই হতবাক হয়ে শামিনের মুখের দিকে তাকায়। আলো আতঙ্কিত হয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। বিকট শব্দে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কিভাবে হয়? সবাইকে পুনরায় অবাক করে দিয়ে শামিন আলোকে একটা চড় মারে। চড়ের ধাক্কা সামলাতে না পেরে আলো লুটিয়ে পড়ে যায় মাটিতে। গালে হাত দিয়ে মাথা তুলে ভয়ার্থ দৃষ্টিতে দেখে শামিনকে। রাহাত কাঁপা কাঁপা গলায় বলে, ভাই এটা কেমন ধরনের প্রতিশোধ? বিয়ে করবেন কেন? শামিন শুকনো হাসি হাসে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, কখনোই না, তোর মতো পশুকে বিয়ে করব না আমি। স্বামী নিয়াসার আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, চর খেয়েও তেজ কমেনি দেখছি। ফুয়াদ, কাজীকে ভেতরে আসতে বল। ইলহাম এতক্ষণে সবটা বুঝতে পেরে আনন্দিত গলায় বলে, এক্সিলেন্ট ভাইয়া, এই না হলে আমার ভাই। 7 বছর আগে ওর বাপ আমাদের পরিবারের সাথে যা করেছে তার উপযুক্ত শাস্তি এটা। ভেরি গুড ভাইয়া। ইলহাম খুশি হলেও খুশি হয় না রাহাত এবং আরাফ। তারা তাদের নেতার বউ হিসেবে আলো নামের ওই মেয়েটিকে মানতেই পারবে না। রাহাত বলে, ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিয়ে বিয়ে কোনো ছেলে খেলা? তোদের তো খুশি হবার কথা রাহাত। বিয়ে করেন বলে কানের পোকা বের করে দিতি আমার। ভাই তাই বলে এই মেয়ে আতাউরের মেয়ে? শামিন গম্ভীর গলায় বলে। হ্যাঁ, আতাউরের মেয়ে। আলো উঠে গিয়ে শামিনের কলার ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এক্ষুনি যেতে দে আমাকে, এক্ষুনি। কথাটি বলে অনবরত কিল ঘুষি মারতে থাকে শামিনের বুকে। কিন্তু তাতে শামিনের বলিষ্ঠ শরীরে কোনো প্রভাব পড়ে না। শটান হয়ে দাঁড়িয়ে থাকে সে। ফুয়াদ কাছিকে নিয়ে ঘরে ঢোকে। কাছি ভয়ার্থ দৃষ্টিতে চারপাশে তাকায়। এখানে কি হচ্ছে তার বোঝার দরকার নেই। কোনো মতে বিয়েটা পড়িয়ে কেটে পড়বে সে। এই বাঘের গুহায় বেশিক্ষণ থাকলেই বিপদ। কাছি বিয়ে পড়াতে শুরু করে। আলোর দিকে তাকিয়ে বলে, কবুল বলতে বললে কবুল বলবে মা। আমি কবুল বলবো না। চেঁচাতে থাকে আলো। শামিন আলোর চোয়াল চেপে ধরে বলে, কবুল বলবে তুমি, দেরি করলে তোমার ক্ষতি। আলো নিস্তেজ হয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, আমায় বিয়ে করে লাভটা কি হবে আপনার? সেটা পরে বুঝতে পারবে। আলোর চোয়াল ছেড়ে দিয়ে আরাফের দিকে তাকিয়ে বলে, রনিকে ভিডিও কল দে। বিয়ের আগে বাপ বেটিতে মোলাকাত করে নিক, তারপর কখনো দেখা হয় কিনা কে জানে। আরাফ মাথা নাড়িয়ে রনিকে ফোন দেয়। রনি রিসিভ করে আতায়ুর আলমের সামনে রেখে দেয় ফোনটা। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু। আতায়ুর আলম কাঁদছে। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আলো কাঁদতে কাঁদতে বলে, আব্বু ওরা আমাকে। তুমি কবুল বলে দাও আম্মু। আলো আহত চোখে বাবার দিকে তাকায়। আতায়ুর আলম চোখ মুছে বলে, নয়তো আজানায়াতকে মেরে মিউনিসিপ্যালিটি ট্রেনে ফেলে রাখবে ওরা। তুমি কবুল বলো। শামিন উঠে এসে ফোন কেড়ে নিয়ে আতায়ুর আলমকে বলে, সব সময় কি যেন বলতে, আমরা সরকারি দল, আমরা ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার এটাকে বলে আতাউর আলম। চুপচাপ ওখানে বসে তোমার মেয়ে আর আমার বিয়ে দেখবে। চোখ সরিয়েছ কি তোমার ওই ছেলে দুটোকে মেরে বড় বাজারের ব্রিজের কচুরি পানার নিচে ফেলে দিয়ে আসবো। আলোর শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে। স্বামী নিয়াসার আলোর দিকে একবার তাকিয়ে কাজীকে ধমকে বলে, থামলেন কেন? বিয়ে পড়ান। পাত্র স্বামী নিয়াসার মির্জা, পিতা ইমতিয়াজ মির্জা, পাত্রী অদ্রিতা আলো, পিতা আতাউর আলম। কাজী একটা ঢোক গিলে মাথা নাড়ায়। পুনরায় বিয়ে পড়াতে থাকে। আতায়ুর আলম ওপাশে বসে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে গলায় ফাঁস নিতে। আলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী ইয়াসারের দিকে তাকিয়ে বলে, কবুল বলো বাবা।
ইয়াসার আলোর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে। কাছি এবার আলোকে বলে। মা কবুল বলো। আতায়ুর আলম চেঁচিয়ে ওঠে। কেন করছো ইয়াসার? আমি তো বলেছি আমি নির্বাচন বর্জন করব ইয়াসার। প্রয়োজনে আমি তোমার পা ধরে মাফ চাইবো ইয়াসার। আমার মেয়েটাকে ছেড়ে দাও, ও আমার খুব আদরের। ইয়াসার শুকনো হাসি হেসে বলে। জানি তো, সেজন্যই তো বিয়ে করেছি, আপনার আদরের জামাই হব বলে। আতায়ুর আলম কান্নায় ভেঙে পড়ে। কাছি বলতে থাকে। এমএ তো কবুল বলছে না বাবা। ইয়াসার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রনিকে বলে। রনি, ওর দুটো ভাইয়ের মধ্যে একটাকে রেখে আর একটার গলায় ছুরি বসিয়ে দে তো। আলো কেঁপে ওঠে, ঝরঝর করে কেঁদে দিয়ে বলে। কবুল। স্ত্রীর মুখে পানির ছাপটা দিয়ে গালে হাত রেখে ধরা গলায় ডাকতে থাকে আতায়ুর আলম। ও রেহেনা, ওঠো রেহেনা। রেহেনা সাড়া দেয় না। দীর্ঘ সময় ধরে সে অচেতন হয়ে পড়ে আছে। আজান আয়াত মায়ের পায়ের কাছে বসে আছে। ভেতরের ঘর থেকে আতায়ুর আলমের মা রিনরিনে গলায় চেঁচিয়ে যাচ্ছে। রনি ছুরিটা পকেটে ঢোকাতে ঢোকাতে আতায়ুর আলমকে বলে। জামিল ভাইয়ের জায়গায় আইসিইউতে যদি ইয়াসের ভাই থাকতো তাহলে এখানে আজ 5টা লাশ পড়ে থাকতো। আতায়ুর আলমের কানে সে কথা পৌঁছই না। সে স্ত্রীর জ্ঞান ফেরাতে ব্যস্ত। রনি তৌফ নামের ছেলেটির মুখের দিকে তাকিয়ে বলে। শাওন কই? সামান্য মিষ্টি আনতে এত দেরি? শাওন একটা মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢোকে। হাঁপাতে হাঁপাতে বলে। মুসলিম পাড়ে গিয়ে একটা দোকান খোলা পেলাম, সব শালা বন্ধ। তারা তো আর জানে না আমাদের ভাই আজ বিয়ে করবে, তাহলে খোলা থাকতো। তৌফ নামের ছেলেটা দাঁত বের করে বলে। ভাই এ আতাউর আলম আর তার বউ আজ থেকে আমাদের তাওই মাওই। রনি পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে। আর ওই ফটকা চালাক মেয়েটা আমাদের ভাবি। আমার তো ভাবতেই রাগ উঠে যাচ্ছে গায়ে। ভেবেছি ভাই কত মিষ্টি দেখে একটা ভাবি এনে দেবে আমাদের। সুন্দর আছে তো ভাই, খারাপ না, মিষ্টি তো দেখতে। তৌফ হাসতে হাসতে বলে। দেখতে মিষ্টি কিন্তু ভয়ানক ঝাল। ভাই একে কিভাবে সামলাবে কে জানে। সিগারেটে এক টান দিয়ে একটা চেয়ার টেনে নিচু হয়ে ঝুঁকে বসে রনি। আতায়ুরের চোখে চোখ রেখে বলে। না, থানা পুলিশ করবেন না তা জানি, তবুও বলছি থানা পুলিশ করার চিন্তাও করেছেন তো? ওখানে আপনার মেয়েকে ইয়াসির ভাই এমন জায়গায় পুঁতে দেবে মেয়ের লাশও খুঁজে পাবেন না। আর চাচা সরি, তা ওই আপনার ছেলে দুটো অনেক ব্রিলিয়ান, ওদের ডাক্তার বানাবেন। ওরা এত অল্প বয়সে প্রাণ হারালে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে। আতায়ুর আলম আতঙ্কিত মুখ নিয়ে রনির দিকে তাকায়। ফিস ফিসিয়ে বলে। বলবো না, কাউকে কিছু বলবো না। দু চোখ বেয়ে তরল গড়িয়ে পড়ে আতায়ুর আলমের। আজ সে ভয়ানক অসহায়, একজন অসহায় বাবা। গুড, এবার তাহলে উঠি। তা ওদিকে ভাই আর ভাবির বাসর সাজাতে হবে গিয়ে, হাতে মেলা কাজ, চল। রনি শার্টের হাতা গুটিয়ে নিয়ে সবাইকে বলে। তারপর আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে। মাত্র মায়ের জন্য একজন ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। ইয়াসার ভাইয়ের শাশুড়ি এভাবে অজ্ঞান হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, শুনলে ইয়াসির ভাই খুব রেগে যাবে। আসছি তাই। রনির পিছু পিছু দলের সবাই দাঁত বের করে ঘর থেকে বের হয়। আতায়ুর আলম তার স্ত্রীর মাথায় হাত দিয়ে সতর দরজার দিকে দৃষ্টি দিয়ে বসে আছে পাথরের মতো। কাজীকে ফুয়াদ বিদায় দিয়ে পুনরায় ঘরে ঢুকে স্বামীনের দিকে তাকিয়ে বলে। হয়েছে শান্তি? স্বামিনী আসার থমথমে মুখ নিয়ে বসে আছে। আর চোখে আলোর দিকে তাকিয়ে আলোকে দেখে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এবং আরাব শুকনো মুখে তাদের নেতাকে দেখছে। তাদের পুরো ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। ইয়াসার উঠে দাঁড়িয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে। রাত 3:30 বেজে গিয়েছে। ভিজিটিং আওয়ার শেষ, নয়তো জামিলের কাছে যেতাম। ওর কি অবস্থা এখন? ডাক্তার কি বলেছে? আরাব বলে। সেই একই কথা, 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। স্বামী আসার চোখ মুখ শক্ত করে আলোর দিকে তাকিয়ে ধমকের সাথে বলে। এই যে নিষ্পাপ বাপের নিষ্পাপ কন্যা, এদিকে তাকাও। আলো তাকাই না। স্বামীন ধমক দিয়ে বলে। তাকাও বলছি।
আলো এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার সামনে সাক্ষাৎ একজন পিশাচ দাঁড়িয়ে। শামিনের দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে আলো তাকিয়ে থাকে। শামিন ফিচেল হেসে বলে, বাড়ির মহিলাদের পাঠিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের অসুবিধা তাদের সাথে বলবে, তবে কোনো তিরিং বিরিং করবে না, কাউকে অসম্মান করে কথা বলবে না, বেয়াদবি করবে না। যদি আমার কানে আসে তাহলে কিন্তু